বুধবার খুলে যাচ্ছে সব অফিস দোকানপাট, চলবে গণপরিবহন, শতভাগ আসনে বসবে যাত্রী। করোনায় আরও 241 মৃত্যু। সেন্ট্রাল অক্সিজেন সেবা না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে হিমশিম অবস্থা। এই হাসপাতালে উন্নত কোনো সরঞ্জাম নাই, উন্নত চিকিৎসা হয় না। ব্রাহ্মণবাড়িয়া সদরে কোনো আইসিইউ বেড নাই, নেই কোনো পিসিআর ল্যাব এবং সেন্ট্রালি কোনো অক্সিজেন। এখন পর্যন্ত অক্সিজেন ফ্লোর যে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট এটি এখনো তারা চালু করতে পারেনি। 300 সিলিন্ডার যদি পাই, আশা করি আমরা 60-70-100 জন মানুষের সেবা দিতে পারবো। আজ থেকে অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীদের দেয়া হবে করোনার টিকা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার মধ্যেই প্রতিদিন ডেঙ্গুতে রেকর্ড আক্রান্ত। একদিনে হাসপাতালে ভর্তি 224, শিশুর সংখ্যাই বেশি। এ ধরনের ডেঙ্গুই 2018-তে ছড়ায় মহামারী আকারে। করোনাকালে 11 লাখ রোহিঙ্গা নিয়ে বিপাকে বাংলাদেশ, আনা হচ্ছে টিকার আওতায়। প্রত্যাবাসন ইস্যু আবারও উঠছে সেপ্টেম্বরের সাধারণ পরিষদের অধিবেশনে। প্রাণ ফিরেছে বুড়িগঙ্গায়। বর্ষা আর কঠোর বিধিনিষেধে নৌযান ও কারখানা বন্ধ থাকা পাল্টে দিয়েছে দূষণের চেহারা। নদীর এমন রূপ থাকুক, প্রত্যাশা নগরবাসীর। এবং সিরিজের শেষ টি-20তে সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষটা জয় দিয়েই রাঙাতে চায় টাইগাররা। একাধিক পরিবর্তনের আভাস। বুধবার থেকে খুলে যাচ্ছে সব সরকারি বেসরকারি অফিস, শপিং মল, দোকানপাট। এদিন থেকে চলবে গণপরিবহনও। রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়। নতুন নির্দেশনা অনুযায়ী ট্রেন এবং বাসে সব আসনে যাত্রী পরিবহন করা যাবে, তবে সব ক্ষেত্রেই মানতে হবে স্বাস্থ্যবিধি। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয় প্রজ্ঞাপনে। মহামারী করোনার প্রভাবে সারা বিশ্বের মতো প্রায় 1.5 বছর ধরে ঢুকছে বাংলাদেশও। গত বছর 8 মার্চ বাংলাদেশে শনাক্ত হয় করোনা রোগী। তারপর থেকে নানা ধাপে লকডাউন বিধিনিষেধে বেড়াজালে আটকে আছে দেশ। গত বছর মার্চের শেষ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, একইভাবে বন্ধ পর্যটন কেন্দ্র। চলতি বছরই কয়েক ধাপে জারি করা হয় বিধিনিষেধ। পুরো সময়টা গণপরিবহন ও শপিং মল বন্ধ থাকায় লাখ লাখ মানুষের আয় রোজগারে ভাটা পড়ে। এবছর 5 এপ্রিল থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ কয়েক দফায় শিথিল করা হয়। সবশেষ 16 জুন থেকে চলা বিধিনিষেধ কোরবানির ঈদের সময় 7 দিনের জন্য শিথিল করা হয়। ঈদের একদিন পর থেকে চলা কঠোর বিধিনিষেধ বুধবার থেকে আবারও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার থেকে চলবে সব ধরনের গণপরিবহন। বাস বা ট্রেনে আগের মতো অর্ধেক নয় শতভাগ যাত্রী নেওয়া যাবে, তবে সড়ক পথের সব পথে চলবে মোট পরিবহনের অর্ধেক গাড়ি। অর্থাৎ কোনো রুটে যদি 100টি বাস চলে, তবে বুধবার থেকে চলবে 50টি করে। সব সরকারি বেসরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। শপিং মল খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। চালু থাকবে সব কলকারখানা। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁয় অর্ধেক আসন ফাঁকা রেখে বসতে পারবেন ভোক্তারা। খোলা থাকবে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত, তবে সব ক্ষেত্রেই মানতে হবে স্বাস্থ্যবিধি। সকলেই যাতে করে স্বাস্থ্যবিধি মানে এবং এই পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সাথে সকলেই যেন আপনার স্বাস্থ্যবিধি মেনে কর্মকাণ্ডগুলো করেন, সেটির উপরে আমাদের সর্বোচ্চ জোর থাকবে। খুলে দিতে হলো একটা বাস্তবতার নিরিখে। দেশের আর্থসামাজিক অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশব্যাপী গণটিকা ক্যাম্পেইনের দ্বিতীয় দিনেও মিলেছে ব্যাপক সাড়া। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দিয়েও সামাল দেওয়া যায়নি মানুষের ঢল। উপচে পড়া ভিড়ে বিভিন্ন কেন্দ্র থেকে অনেককে ফিরে যেতে হয় টিকা না পেয়েই। দ্বিতীয় দিন সারা দেশে প্রায় 6.5 লাখ মানুষকে প্রথম ডোজ দেয়া হয়েছে। এদিকে আজ থেকে টিকা নিতে পারবেন অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে লম্বা সারিতে দীর্ঘ অপেক্ষা, তারপরও অনিশ্চয়তা। গণটিকা ক্যাম্পেইনের দ্বিতীয় দিনেও সকাল থেকে চোখে পড়ে সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। রাজধানীর কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ছাপিয়ে যায় প্রথম দিনকেও। অনেক কেন্দ্রে ঘণ্টা তিনেকের মধ্যেই ফুরিয়ে যায় নির্ধারিত টিকা। কালকেও আসছিলাম, বললো যে আজকে আসছে, আজকে বলতেছে যে টিকা ফুরাই গেছে। বলতেছে নাই কালকে আসেন। আমাদের হয়রানি না এটা। কালকের দিনও খুয়াইলেন, আজকের দিনও খুয়াইলেন, তাহলে আমরা কি করলাম গরিব মানুষ? প্রতিদিন এইভাবে ঘুরে ঘুরে যাবো, কারণ না। পল্টনে গিয়েছি, ওখানে গিয়ে বলে যে ওখানে ভ্যাকসিন নেই, শেষ। এখানে আসলাম, এখানে এসে বলতেছে ভ্যাকসিন নেই।
তবে অপেক্ষার পর যারা পেলেন টিকা তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস। ক্যাম্পেইনের টার্গেট জনগোষ্ঠী প্রান্তিক পর্যায়ের মানুষ। প্রথম দিনের রেকর্ড টিকা গ্রহণের পর দ্বিতীয় দিনেও সেই শ্রেণীর মানুষ এসেছেন ব্যাপক হারে। প্রচণ্ড ভিড়ে অগ্রাধিকার দেওয়া হয় বয়স্ক নাগরিকদের। গতকালকে আসছিলাম, কালকে সিরিয়াল পাইনি, আজকে দিলাম। টিকা দিলাম, আল্লাহ নিয়ে আমার ভালো রাখে। সুন্দরভাবে দিছে, ভালো লাগতেছে, চিন্তা দূর হয়েছে। এটা আমাকে খুব ভালো লেগেছে আর সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে। সারা অত্যন্ত বেশি মিলছে, প্রত্যাশার চেয়ে বেশি। যতই দিন যাচ্ছে ততই মানুষের মধ্যে একটি আগ্রহ সৃষ্টি হচ্ছে। গণটিকা ক্যাম্পেইন শুরুর আগে মডার্না আর সিনোফার্ম মিলে সরকারের হাতে ছিল 91 লাখেরও কম টিকা। 32 লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরুর প্রথম দিনেই প্রয়োগ হয়ে যায় প্রায় 30 লাখ, যা স্বাভাবিক দিনগুলোর তুলনায় 10 গুণেরও বেশি। বিদ্যমান মজুদের বিপরীতে তাই সপ্তাহ জুড়ে ক্যাম্পেইন, নিয়মিত কেন্দ্রে টিকাদান, পাশাপাশি সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত। সবই এখন বড় চ্যালেঞ্জ। যদিও কর্তৃপক্ষ বলছে কেনা হচ্ছে সিনোফার্মের আরও 6 কোটি ডোজ, কোভ্যাক্স থেকেও মিলবে পর্যাপ্ত টিকা। এই চ্যালেঞ্জ মাথায় রেখেই আমরা পুরো কর্মসূচিটি চিন্তা ভাবনা করেছি। বিভিন্ন উৎস থেকে এখন সরকার টিকা সংগ্রহ করছেন, সেটি পাইপলাইনে আছে, যথাসময়ে পৌঁছেও যাবে। তাতে করে আমাদের টিকা কর্মসূচি এখন যে গতিতে চলছে, আমরা আশা করছি তাতে কোনো বাধা পড়বে না। টিকার প্রাপ্যতা ভিত্তিতে আগামীতেও ক্যাম্পেইনের ভাবনা নীতি নির্ধারকদের। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার তৃতীয় ঢেউয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রধান চিকিৎসা কেন্দ্র জেনারেল হাসপাতালে রোগী হু হু করে বাড়ছে, কিন্তু হাসপাতালে নেই কেন্দ্রীয় অক্সিজেন সেবা। এ অবস্থায় রোগীদের চিকিৎসায় অক্সিজেনের সিলিন্ডারই ভরসা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। তবে দ্রুত সময়ের মধ্যে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েল রহমানের ছবি নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে। এখানে রয়েছে 250 শয্যার জেনারেল হাসপাতাল, কিন্তু নেই আইসিইউ সাপোর্ট, সেন্ট্রাল অক্সিজেন সেবা এবং পিসিআর ল্যাবের কোনো সুবিধা। এতে ভোগান্তি বাড়ছে রোগী ও স্বজনদের। ক্ষোভ প্রকাশ করেছেন সবাই। এই হাসপাতালে উন্নত কোনো সরঞ্জাম নাই, উন্নত চিকিৎসা হয় না। ব্রাহ্মণবাড়িয়া সদরে কোনো আইসিইউ বেড নাই, নেই কোনো পিসিআর ল্যাব এবং সেন্ট্রালি কোনো অক্সিজেন আইসিইউ বেডের ব্যবস্থা করা হোক। রোগীর অবস্থা যদি একটু সংকটাপন্ন হয়, ঢাকায় পাঠানো হয়, সিলেট পাঠানো হয়। এখন পর্যন্ত অক্সিজেন ফ্লোর যে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট, এটি এখনো তারা চালু করতে পারেনি। এদিকে করোনা আক্রান্ত রোগীদের সব ক্ষেত্রে আইসিইউ প্রয়োজন হয় না দাবি করে জেলা সিভিল সার্জন বলেন, বোতলজাত অক্সিজেনেই রোগীরা সুস্থ হয়ে উঠছেন। সাধারণ অক্সিজেন সিলিন্ডার থেকে হাই ফ্লো করে এই অক্সিজেন সরবরাহ দিলে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায়। আমাদের কাছে ছিল 200 সিলিন্ডার। আমি 300 সিলিন্ডার যদি পাই, আশা করি আমরা 60-70-100 জন মানুষের সেবা দিতে পারবো। তবে জেলা প্রশাসক আশ্বাস দেন, আগামী এক সপ্তাহের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করা হবে। লিকুইড অক্সিজেন ট্যাঙ্কের জন্য যে কার্যক্রম, সেটি কিন্তু নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়ে প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে টিপিসিআর ল্যাবের কার্যক্রম এখানে শুরু হবে। প্রায় 32 লাখ মানুষের জেলায় এখন পর্যন্ত 8,115 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন 110 জন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাজধানী লাগোয়া গাজীপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই অবস্থাতেই শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়েছিল। 5 দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ল্যাবটি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব। শ্রেয়া, গত 24 ঘন্টার হিসেব যদি আপনাদের বলি, যে 4 জন কিন্তু করোনা আক্রান্ত হয়ে গাজীপুরে মারা গেছে এবং সংক্রমণ এই বিবেচনায়, অর্থাৎ যারা নমুনা দিতে আসছে তাদের বিবেচনায় গতকালকের হিসেব যদি আপনাদেরকে বলি, যে তাহলে 50.97% মানুষ নমুনা বিবেচনায় তারা আক্রান্ত হয়েছে। এই যখন অবস্থা, তখন কিন্তু মানুষ এখানে আসছেন তাদের ভ্যাকসিন নিতে এবং করোনা নমুনা দিতে। যতটুকু মানুষ আসলে এই ভ্যাকসিন নিতে আসছে, ঠিক ততটুকুই কিন্তু, অর্থাৎ সমপরিমাণ মানুষ প্রায় তারা নমুনা দিতে আসছে। অর্থাৎ এই যে আক্রান্তের সংখ্যা, গত এক সপ্তাহ বিবেচনায় কিন্তু 50%, কখনো কখনো 60%-এর উপরেও মানুষ আক্রান্ত হচ্ছে এই গাজীপুরে। জানিয়ে রাখছি যে এই যে লাইনটি আপনি দেখতে পাচ্ছেন, এটি আসলেই যারা ভ্যাকসিন নিতে এসেছে এই শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে, তাদের লাইন কিন্তু এটি। আমি এখানে আসারও আগে, অর্থাৎ ভোর 6টা থেকে এখানে মানুষ এসে জড়ো হচ্ছেন এবং এই যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন নেওয়ার জন্য তারা
এর আগে রেজিস্ট্রেশন করেছেন এবং রেজিস্ট্রেশনের কাগজটি নিয়ে তারা এই লাইনে দাঁড়িয়েছেন। দীর্ঘ লাইন, এই লাইনটি শুধু একটি লাইন নয়, এখানে তিনটি লাইন আমরা দেখতে পাচ্ছি, যে লাইন পাড়ি দিয়ে সময় প্রায় 2 ঘন্টা কেউ দাঁড়িয়ে আছে, এরও আগে থেকে এখানে দাঁড়িয়েছে। তারা এরপরে কিন্তু এখানে টিকা দিতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ভোগান্তির শেষ নেই। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, এটি শহরের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু করোনা নমুনা পরীক্ষার যে ল্যাব, একমাত্র ল্যাব, সেই ল্যাবটি কিন্তু বিকল হয়ে পড়েছিল। অর্থাৎ সেই ল্যাবটিতে প্রায় 5 দিন কিন্তু যে ভাইরাস আক্রান্ত হয়েছিল, আমাদেরকে জানিয়েছিলেন যে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের যে বায়োলজি মাইক্রোবায়োলজি বিভাগ এবং যে ল্যাবের প্রধান সাইফুল ইসলাম, তিনি আমাদেরকে বলেছিলেন যে গত মঙ্গলবার থেকে এই পিসিআর ল্যাবটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। অর্থাৎ যে টিউবটিতে করোনার সংক্রমণ কিংবা করোনার উপস্থিতি বা ভাইরাসের উপস্থিতি একেবারেই থাকার কথা নয়, সেখানেও ভাইরাসের উপস্থিতি ছিল, যে কারণে কিন্তু তারা এখানে করোনার নমুনা পরীক্ষা করতে পারেনি। জানিয়ে রাখছি যে এই যে পিসিআর ল্যাবটি, সেই পিসিআর ল্যাবে 188টির সক্ষমতা রয়েছে। অর্থাৎ প্রতিদিন এখানে এই ল্যাবটিতে 188টি নমুনা পরীক্ষা করা যেত। কিন্তু এই যে ভাইরাসের সংক্রমণ কিংবা ভাইরাস ছড়িয়ে পড়া, এই ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কিন্তু দীর্ঘ 5 দিন এই হাসপাতালটিতে করোনা নমুনা পরীক্ষা বন্ধ ছিল, যে কারণে যারা নমুনা দিতে এসেছিল তারা কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে ছিল। এই যখন অবস্থা, তখন কিন্তু আমাদেরকে আজ সকালে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ যে এই ল্যাবটিতে আবারও করোনা নমুনা পরীক্ষা শুরু হয়েছে। তো এই ছিল শ্রেয়া আমার কাছ থেকে সবশেষ। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। সকালের সময় আরও থাকছে ঘরের দরজায় পুলিশের সেবা। মাদারীপুরে ইউনিয়নে বসেই মিলছে ছোটখাটো যে কোনো সমস্যার সমাধান। ভোগান্তি কমায় খুশি সেবাগ্রহীতারা। মহামারী করোনার মধ্যেই প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন রেকর্ড সংখ্যক মানুষ। রোববারে হাসপাতালে ভর্তি হয়েছেন 224 জন, যার মধ্যে 211 জনই রাজধানীর। শিশু রোগীর সংখ্যাই বেশি। মারাত্মক সেরোটাইপ 4-এ এরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা, যেটি 2018 সালে মহামারী আকারে ছড়িয়েছিল। তাই জ্বর হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এদিকে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আবারও সচেতন হতে আহ্বান উত্তরের মেয়রের। গেল কয়েক সপ্তাহে করোনার মধ্যেই যেন পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে 1 সপ্তাহের বেশি সময় ধরে ডেঙ্গু নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছেন 2 শতাধিক রোগী। আরও শঙ্কার বিষয় হচ্ছে এদের অধিকাংশই শিশু। তখনই বমি হয় তারপরে শিশু ইনশাআল্লাহ হাসপাতালে নিয়ে আসলাম। আগের থেকে একটু ভালো হয়েছে, হ্যাঁ একটু খারাপ ছিল। চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্তের অধিকাংশই প্রথম 3 দিনে হচ্ছে অতিরিক্ত জ্বর ও বমি। এরপর থেকেই শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। চিকিৎসকরা তাই ধারণা করছেন ডেঙ্গুর সেরোটাইপ 4-এ আক্রান্ত হচ্ছেন বেশিরভাগই, যার মাধ্যমে 2018 সালে মহামারী আকার নিয়েছিল এই রোগ। 2018 সালে আমাদের যে ডেঙ্গু আউটব্রেক হয়েছিল সেটার সাথে লক্ষণগুলো পুরোপুরি মিলাচ্ছে এবং এটাকে আমরা ধারণা করছি এটা ডেঙ্গু সেরোটাইপ 4টা আবার আমাদের আউটব্রেক হয়েছে। এদিকে ডেঙ্গু বাহক এডিস নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে রোববারও উত্তর সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা ঘুরে বেরিয়েছেন মেয়র। ডেঙ্গুর বিরুদ্ধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সকল সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীকে বলবো, ডেঙ্গি মশা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেকেই মাঠে থাকতে হবে। এটি হলো আমার নির্দেশ এবং অনুরোধ করছি নগরবাসীকে আমাদের নিজের বাড়ি আমরা নিজেরা পরিষ্কার করব। এছাড়া 2 সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডেই ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ ভ্রাম্যমাণ অভিযানও চালু রয়েছে। আরেকটি মহামারী যেন না আসে আমাদের কাছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে করোনার টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে উখিয়া ও টেকনাফের 56টি কেন্দ্রে 55 বছরের ঊর্ধ্বে রোহিঙ্গাদের টিকা দেয়া হবে। এরই মধ্যে মঙ্গলবার 48,000 রোহিঙ্গাকে টিকা দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে বসবাস করছে 11 লাখের বেশি রোহিঙ্গা। করোনা পরিস্থিতির প্রথম দিকে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে প্রচারণা চালানো হয় ক্যাম্পে। তবে রোহিঙ্গাদের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কোনো বালাই ছিল না।
করোনার প্রথম ঢেউয়ে ক্যাম্পে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয় ঢেউয়ে তা রোধ করা সম্ভব হয়নি। ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫০০-এর উপরে, মারা গেছে ২৯ জন। তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমবারের মতো রোহিঙ্গা জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। আমাদের ক্যাম্পিং যে কাজ করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের পার্টনার অর্গানাইজেশনটা উভয় পক্ষ সমন্বয় করে যারা ৫৫ বছরের ঊর্ধ্বে টিকা দেবেন তাদেরকে নির্বাচন করা হচ্ছে, তাদেরকে ভ্যাকসিনেশন কার্ড দেওয়া হচ্ছে, তারা এই কার্ড নিয়ে টিকা কেন্দ্রে আসবেন। উপজেলা নির্বাহী অফিসার আছে, সিআইসি আছে, তাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ করে কোথায় কোন ক্যাম্পে কিভাবে টিকা দেওয়া হবে, আমাদের স্থানীয় প্রশাসন RRRC অফিসকে যদি কোনো হেল্প চায় আমরা হেল্প করছি। রোহিঙ্গাদের পর্যাপ্ত টিকা প্রদানে আন্তর্জাতিক সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত বলে মনে করেন জেলার সচেতন মহল। জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্র যদি রোহিঙ্গাদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করে তাহলে একটি ভালো দিক। আমরা কক্সবাজারের স্থানীয় মানুষ তাকে সাধুবাদ জানাবো। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে নির্ধারিত হয়েছে 56টি কেন্দ্র। আর প্রথম দফায় সিনোফার্মের প্রথম ডোজ নেয়া 48,000 রোহিঙ্গাদের নির্ধারিত সময়ের পর দেয়া হবে দ্বিতীয় ডোজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পুলিশের সেবা ঘরের দরজায় পৌঁছে দিতে মাদারীপুরে বাড়িতে বাড়িতে গিয়ে লাগানো হচ্ছে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মোবাইল নম্বর সহ স্টিকার। থানায় না গিয়ে ইউনিয়নের বিট পুলিশিংয়ে বসেই ছোটখাটো যে কোনো সমস্যার সমাধান পাচ্ছেন মানুষ। এতে খুশি সেবাগ্রহীতারা। জেলার পুলিশ সুপার বলছেন, হয়রানি আর ভোগান্তি কমাতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকরের ছবিতে রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার বাসিন্দা মাহমুদা পারভিন জমি জমা বিরোধের সমস্যা নিয়ে অভিযোগ জানাতে যান বাড়ির পাশের ইউনিয়ন বিট পুলিশিং কেন্দ্রে। থানায় না গিয়ে মুহূর্তেই হাতের কাছে পুলিশের সেবা পেয়ে খুশি তিনি। বাড়ির পাশে বিট পুলিশিং ইউনিয়ন পরিষদ কাছে, এখানে দূরত্বটাও কাছে, এজন্য এই সহায়তা পাওয়ার জন্য আমি এখানে আসছি। শুধু মাহমুদা পারভিনই নন, তার মতো জেলার 13 লাখ মানুষকে পুলিশের সেবা দ্রুত পৌঁছে দিতে প্রত্যেকটি এলাকার ঘরে ঘরে পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর সহ স্টিকার লাগানো হচ্ছে। তাৎক্ষণিক পরামর্শ ও সেবা পেতে মোবাইলে কল দিলেই দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে পুলিশ। এখন থানা যাওয়া লাগে না, এখন ঘরের দরজা ইউনিয়ন বোর্ডের অফিস আছে, এখানে এসে অভিযোগ করি এবং পুলিশ আমরা কাছে পাই, আমাদের সহযোগিতা করে। নাম্বার দিয়ে গেছে, নাম্বার পাইছি, যদি বিপদে পড়ি তাহলে এই নাম্বারে ফোন করলে চলে আসবে। মাদক, সন্ত্রাস, ইফটিজিং সহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় ইউনিয়ন পর্যায়ে। জমি জমা নিয়ে সমস্যা, পারিবারিক সমস্যা, খারাপ ছেলেপেলেদের যে ইফটিজিং, এই সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ আইন শৃঙ্খলার অবনতি হয়, এই ধরনের যে কোনো ঘটনা আমরা এখানে প্রাথমিকভাবে একটা ব্যবস্থা করি। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার দাবি, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পুলিশের সেবা দ্রুত পৌঁছে দিতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। আমরা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে যতটুকু সম্ভব আমরা বাড়ি বাড়ি গিয়ে এই স্টিকারটা লাগাচ্ছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই স্টিকারের মধ্যে আমাদের বিট অফিসার মানে একজন সাব ইন্সপেক্টর, তার মোবাইল নাম্বারটি আছে। এখানে জরুরি কোনো সেবা পাওয়ার লক্ষ্যে আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। জেলার 5টি থানার 59টি ইউনিয়ন ও 4টি পৌরসভায় মোট 67টি বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। প্রত্যেকটি বিট পুলিশিং এ নিয়োগ দেওয়া হয়েছে একজন এসআই ও 4 জন পুলিশ সদস্য। সময় সংবাদ, মাদারীপুর। প্রাণ ফিরেছে বুড়িগঙ্গায়। দুর্গন্ধ আর কালো জলের পরিবর্তে এখন টলটলে স্নিগ্ধতা নদীটির বুকে। একদিকে কঠোর বিধিনিষেধের নৌযান ও শিল্প কারখানার দূষণ বন্ধ, অন্যদিকে বর্ষায় জলের প্রবাহ পাল্টে দিয়েছে চিরচেনা চেহারা। গবেষণা বলছে, পানিতে বেড়েছে দ্রবীভূত অক্সিজেন আর কমেছে লবণাক্ততা। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। এ নদীর সাথে আমির আলীর পরিচয় 42 বছর। ছলাৎ ছলাৎ শব্দে দাঁড় বেয়ে যাওয়া ছোট্ট নৌকা, আর এ নদী যোগান দেয় জীবন জীবিকার। ঋতু গড়ালেই নদীর চেহারা পাল্টায়, কখনো জলে টইটুম্বুর, কখনো শুকনো নদী, বুক পোড়ায় তার। তবে এবারের বর্ষাটা যেন চেনা গল্পের পরিধি ভেঙে কিছুটা নতুন। লঞ্চ সার্ভিস নাই, চলাচল নাই, এখন নদী শান্ত, তাই পানিটা একটু ভালো, ময়লাটা তো নিচে পড়ে রয়েছে। আমাদের নদীগুলো মায়ের মতন, একটু যত্ন নিলেই ফুল ফসলে তার দুপাশকে ভরিয়ে তোলে। তবু বছরের বেশিরভাগ সময় এই নদী থাকে দখল আর দূষণের কবলে। এই সময়টায় বর্ষা আর লকডাউন দুটো মিলে
কিছুটা যেন স্বস্তি ফিরেছে বুড়িগঙ্গার বুকে। বুড়িগঙ্গা এখন প্রাণের সঞ্চার, যতদূর চোখ যায় পরিষ্কার জলরাশি। কঠোর বিধিনিষেধে দূষণ কম হওয়ায় নদীর পানিতে বেড়েছে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। ২০১৯ সালে যখন এ মাত্রা ছিল প্রতি লিটারে ১.৭ মিলিগ্রাম, চলতি মাসে সেটা আদর্শ মান ৫ মিলিগ্রামের কাছাকাছি। ফলে এ নদী জীবিকায়ও দিয়েছে নতুন আশা। আগে কোনো মাছ পাইতাম না, এখন টুকটাক পাচ্ছি, এই নিয়ে আমরা খাইলে বাইসে আছি। পানির দুর্গন্ধ কমেছে, পানির স্বচ্ছতা বেড়েছে, অ্যাসিডিক নেচারের যে ভাবটি ছিল সেটিও কমেছে। শান্ত জলে উদ্দাম কৈশোর ফিরেছে আবার বুড়িগঙ্গায়। দিনভর শিশুদের পানিতে ঝাপাঝাপি মনে করিয়ে দেয় ফেলে আসা অতীত। এ যেন নদীর সাথে দুরন্তপনা। আগে পানি ছিল অনেক কালা কালা, হপায় পানি এত সুন্দর যে গোসল করতে অনেক মজা লাগে। সবাই গোসল করতে আসে অনেক দূরেতে। এখন খুব সুন্দর লাগছে, গোসল করতে পারি, হাত মুখ ধুইতে পারি, এলাকায় এসে একটু বসতে পারি, হাওয়া বাতাস খেতে পারি। তবে নৌযান ও শিল্প কারখানা পুরোদমে চালু হলে নদী আবার আগের রূপে ফেরার আশঙ্কা রয়েছে। তখন হয়তো আবারও ঢাকার কষ্টের নাম হবে বুড়িগঙ্গা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের খবর। ৫ ম্যাচ সিরিজের শেষ টি-20তে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে দু দল। টানা ম্যাচের মধ্যে থাকায় আগের দিন অনুশীলন করেনি কেউই। আগেই সিরিজ নিশ্চিত করা টাইগাররা শেষটা চায় জয় দিয়েই রাঙাতে। ইঙ্গিত মিলছে একাধিক পরিবর্তনের। অন্যদিকে ব্যবধান কমাতে মরিয়া অজি শিবির। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। কি আছে মিরপুরের ওই দুর্বেদ্য উইকেটে? গেল ৪ ম্যাচ ধরে যে উত্তরই যেন খুঁজেই চলছেন দু দলের ব্যাটসম্যানরা। স্বল্প পুঁজিও যে এখানে হয়ে ওঠে পাহাড় সম, সে প্রশ্নকে পাশ কাটিয়ে আপাতত দু দলের দিকে মনোযোগী হওয়া যাক। ৫ দিনের ব্যবধানে যে ৪ ম্যাচ, টানা ধকলে ক্লান্ত সবাই। তাই তো শেষ টি-20-র আগের দিন ছুটি মিলল অনুশীলনে। হোটেলে হালকা জিম আর সুইমিংয়ে কেটেছে সময়। রিয়াদ ভাই, সাকিব ভাই অলওয়েজ পজিটিভ। স্কোর যতই হোক না কেন আমাদেরকে, আমরা নামার আগে খুব ভালো ভালো পজিটিভ কথা বলি। মুস্তাফিজ ভাই এর কাছে আমি অনেকবার শেখার চেষ্টা করতেছি উনি কিভাবে কাটার মারে। যখন বলতেছিল যে স্পিন উইকেট হবে মিরপুরে, তো আমরাও অ্যাসেস করে নিয়েছিলাম যে ওরকমই কিছু একটা হবে। তো এইখানে জোরে বল না করে বেশিরভাগ কাটার স্লোয়ারটা ইউজ করলে হয়তো ভালো হবে। তো সেগুলোতে আমরা ভালো জায়গায় বল করতে পারছি, বিধায় আমরা ভালো ফল পাইছি। আগেই সিরিজ জয়ের পরেও কেন সাহসী হতে পারলো না বাংলার টিম ম্যানেজমেন্ট, তা নিয়ে এখনো হচ্ছে সমালোচনা। শেষ টি-20-তে তাই দলে আসতে পারে জোড়া পরিবর্তন। সৌম্যের পরিবর্তে ফিরতে পারেন মিথুন। অন্যদিকে স্বস্তির জয় পেলেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটা জিতে কিছুটা হলেও প্রলেপ লাগাতে চায় সেই ক্ষতে। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে এ ম্যাচের এক্স ফ্যাক্টর হতে পারে বেরসিক বৃষ্টি। তাই তো হয়তো আবারও এক লো স্কোরিং ম্যাচের অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বুধবার খুলে যাচ্ছে সব অফিস, দোকানপাট, চলবে গণপরিবহন। শতভাগ আসনে বসবে যাত্রী। আজ থেকে অন্তঃসত্ত্বা নারী ও প্রসূতি নারীদের দেয়া হবে টিকা। করোনায় আরও 241 মৃত্যু। প্রাণ ফিরেছে বুড়িগঙ্গায়। বর্ষা আর কঠোর বিধিনিষেধে নৌযান ও কারখানা বন্ধ থাকা পাল্টে দিয়েছে দূষণের চেহারা। নদীর এমন রূপ থাকুক প্রত্যাশা নগরবাসীর। এবং সিরিজের শেষ টি-20-তে সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষটা জয় দিয়েই রাঙাতে চায় টাইগাররা। একাধিক পরিবর্তনের আভাস। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।